সবাইকে ওয়েলকাম ফিউচার টেন্স পার্ট 2। আমরা ফিউচার টেন্সে কোনো একটা অ্যাকশনকে বোঝানোর জন্য বিভিন্ন রকম উপায়ের কথা পার্ট 1-এ ডিসকাস করেছি, মানে তার যে লিস্ট সেটা দেখিয়েছি। আমরা সেই লিস্ট অনুযায়ী পরপর ডেসক্রাইব করব, মানে আমি এই ভিডিওতে তোমাদের ওই 10টা উপায় পরপর বলে যাব, তোমরাও ভালোভাবে দেখতে থাকবে। তো পার্ট 1-এ আমি দেখিয়েছি উইল বা শ্যালকে আমরা কিভাবে বিভিন্ন রকম উপায়ে ব্যবহার করতে পারি, অর্থাৎ বিভিন্ন সেন্সে কিভাবে শ্যাল বা উইল ব্যবহার হয় সেটা তোমরা পার্ট 1 ফিউচার টেন্সে দেখেছো। এখানে দেখবে এই ভিডিওতে যে ফিউচার টেন্সকে আর অন্যান্য যে উপায়ে প্রকাশ করা যায় সেই উপায়গুলো। তো সেই উপায়ের প্রথমটা নাম্বার 2, যেহেতু 1 নম্বর পার্ট 1-এ আছে, তাহলে নাম্বার 2 বি গোয়িং টু, এইটা আমরা আজকে শিখবো, মানে এক্ষুনি শিখবো। বি গোয়িং টু প্লাস V1। বি মানে আমরা সবাই জানি, বি মানে am is are। বি মানে কি জানছো? am is are বা was were। তাহলে বি প্লাস গোয়িং টু প্লাস V1 মানে am is are was were প্লাস গোয়িং টু প্লাস V1। এইটা কিভাবে ফিউচার অ্যাকশন বোঝাতে ব্যবহার হয় সেটা জেনে নাও। কি লিখেছি? ভবিষ্যতের কথা বোঝাতে, ভবিষ্যৎ কথা বোঝাতে আমরা কি ব্যবহার করব? বি গোয়িং টু মানে am is are বা was were গোয়িং টু। বর্তমান ইচ্ছা বোঝাতে আমরা বি গোয়িং টু V1 ব্যবহার করব। এখানে বর্তমান ইচ্ছে মানে ইন্টেনশন, ইন্টেনশন এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, মানে ইচ্ছে। আমি এখানে এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল গুলো ফলো করলেই বোঝা যাবে যে বি গোয়িং টু কে আমরা কিভাবে ব্যবহার করব। বি গোয়িং টু মানে ভবিষ্যৎ কথা বোঝাতে আমরা ব্যবহার করছি, আর বর্তমান ইচ্ছা বোঝাতে আমরা ব্যবহার করছি। ভবিষ্যৎ কথা বোঝাতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ধরা যাক কোনো একটা কথা প্রসঙ্গে আমি বললাম এখন 9টা বাজে, আমার দেরি হয়ে যাচ্ছে, তার মানে দেরি হওয়ার যে অ্যাকশনটা সেটা কিন্তু ভবিষ্যৎ, সেটা কিন্তু ভবিষ্যৎ। অর্থাৎ ভবিষ্যৎ অ্যাকশনটাকে আমি প্রকাশ করছি কিভাবে? না বি গোয়িং টু এই ফ্রেজটা দিয়ে, এই ভার্ব ফর্মটা দিয়ে। তাহলে আমার এখানে সেন্টেন্সটা কি হবে? আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম গোয়িং টু বি লেট, আই অ্যাম গোয়িং টু বি লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা কথা প্রসঙ্গে এই কথাটা আসবে, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন 9টা বেজে গেছে কি এখন 10টা বেজে গেছে, আমার দেরি হয়ে যাচ্ছে। তাহলে আই অ্যাম গোয়িং টু বি লেট, আমার দেরি হয়ে যাচ্ছে, এটা একটা ভবিষ্যৎ কথা বোঝাতে। এইবার আমি দুটো এক্সাম্পল দেখিয়েছি, দুটো না, এখানে দুটোর অর্থই একই, দুটোর অর্থই একই। আমি একটা গাড়ি কিনতে চাই বা আমার একটা গাড়ি কিনতে ইচ্ছে করছে, দুটোই কিন্তু একই ধরনের সেন্টেন্স, এবং এক্ষেত্রে আমরা ভবিষ্যৎ অ্যাকশন বোঝাতে যে ভার্বটা ব্যবহার করব সেটা হলো বি গোয়িং টু। তাহলে আমার একটা গাড়ি কিনতে ইচ্ছা করছে মানে হচ্ছে আই অ্যাম গোয়িং টু বাই এ কার। এটা হলো আমার একটা গাড়ি কিনতে ইচ্ছে করছে বা আমি একটা গাড়ি কিনতে চাই। এটাকেই আমি যদি অন্যভাবে বলি, মানে এই মিনিংটা রেখে বলার চেষ্টা করি, মানে ইন্টেনশন, এই কথাটাকে রেখে বলার চেষ্টা করি, তাহলে কি লিখবো? আই ইন্টেন্ড টু বাই এ কার। আরো তোমাদের বোঝার সুবিধার জন্য আরো আরেক রকম ভাবে বলছি, I have decided to buy a car, মানে আমি স্থির করেছি একটা গাড়ি কিনবো, তার মানেই আমার গাড়ি কিনতে ইচ্ছে করছে। তার মানে আমি কি বোঝালাম এই অংশটা থেকে? তোমরা কি বুঝলে? না বি গোয়িং টু কোথায় ব্যবহার করবে? ভবিষ্যৎ কথা বোঝাতে এবং বর্তমান ইচ্ছে বোঝাতে। এই দুটো সেন্সে আমরা বি গোয়িং টু কে ব্যবহার করব, এবং তার জন্য আমি দুটো সাপোর্টিভ এক্সাম্পল দিয়েছি। আমার দেরি হয়ে যাচ্ছে, আই এম গোয়িং টু বি লেট। আমার একটা গাড়ি কিনতে ইচ্ছে করছে, আই এম গোয়িং টু বাই এ কার। এই আই এম গোয়িং টু বাই এ কার এর আরো দুটো ভার্সন, আই ইন্টেন্ড টু বাই এ কার বা আই হ্যাভ ডিসাইডেড টু বাই এ কার। তো এই ধরনের সেন্টেন্স তোমরাও প্র্যাকটিস করবে, বি গোয়িং টু কে তোমরাও ব্যবহার করবে ঠিক একই প্রসেসে, এবং আশা করি এই ভিডিওটা দেখে তোমরা বি গোয়িং টু এর ব্যবহার বা গোয়িং টু এর যে ব্যবহার সেটা পরিষ্কার বুঝে যাবে।
এবার দেখাচ্ছি ফিউচার টেন্স কে ব্যবহার করতে প্রেজেন্ট টেন্সের ব্যবহার, অর্থাৎ কোনো কাজকে ফিউচার, কোনো অ্যাকশনকে বা কোনো অ্যাকশনের ফিউচার বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্টকে কিভাবে ব্যবহার করি। সিম্পল প্রেজেন্ট ফিউচার হবে টাইম টেবিল অনুসারে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল প্রেজেন্ট ফিউচার হবে টাইম টেবিল অনুসারে, অর্থাৎ টাইম টেবিলে যদি উল্লেখ করা থাকে কোনো একটা কাজ এবং সেটা আমরা এখন বলছি, ধরা যাক ওয়ার্ল্ড কাপ শুরু হবে আগামী মাসে, এটা একটা টাইম টেবিলে তৈরি করা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো সেই ব্যাপারটাকে আমি যখন একটা সেন্টেন্সের আকারে বলতে চাইবো, তখন আমি কি লিখেছি না, ওয়ার্ল্ড কাপ আগামী মাসে শুরু হবে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপের যে অ্যাকশনটা সেটা আগামী মাসে শুরু হবে এবং এটাকে আমি সিম্পল প্রেজেন্টে লিখবো। কেন লিখবো না, এটা টাইম টেবিল অনুসারে করা হয়েছে। এই যে আগামী মাসে শুরু হবে এটা কিন্তু টাইম টেবিলে লেখা আছে, তাহলে টাইম টেবিল অনুসারে যে অ্যাকশন গুলো তার ফিউচারকে বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করি। এটা বুঝেছো? তাহলে তোমরা কি বুঝলে না, টাইম টেবিল অনুসারে কোনো একটা কাজ যদি ভবিষ্যতে হয়, টাইম টেবিল অনুসারে কোনো একটা কাজ যদি ভবিষ্যতে হয়, তবে সেই অ্যাকশনকে বোঝানোর জন্য আমরা সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। বোঝা গেল? তো এখানে আমি সেইভাবেই একটা উদাহরণ লিখেছি, ওয়ার্ল্ড কাপ আগামী মাসে শুরু হবে। তাহলে সেন্টেন্সটা কি হবে, ওয়ার্ল্ড কাপ স্টার্টস, সিম্পল প্রেজেন্ট হলো স্টার্টস নেক্সট মান্থ, ওয়ার্ল্ড কাপ স্টার্টস নেক্সট মান্থ। তাহলে ওয়ার্ল্ড কাপ আগামী মাসে শুরু হবে, ইংলিশটা কি দাঁড়ালো, ওয়ার্ল্ড কাপ স্টার্টস নেক্সট মান্থ। বুঝেছো বা বুঝতে পারলে কিভাবে সেন্টেন্সটা তৈরি হলো? এখানে আবার বলছি, টাইম টেবিল অনুসারে যে অ্যাকশনটা আগে থেকে বলা আছে, টাইম টেবিলে লেখা আছে, সেই অ্যাকশনটাকে আমি যখন লিখবো বা বলবো বা ভাববো, সেটার ফিউচার অ্যাকশনটাকে বোঝানোর জন্য সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। মানে সেই সেন্টেন্সটাকে আমরা সবসময় ফিউচারেই রাখবো, কিন্তু আমরা উইল বা শ্যাল দিয়ে বলবো না, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে বলবো। এটাই হলো এখানের আলোচ্য বিষয়। আর একটা উদাহরণ আমি দিচ্ছি, ধরা যাক আমি বললাম ট্রেন 5টায় ছাড়বে, তার মানে আগে থেকেই কিন্তু টাইম টেবিলে লেখা আছে যে ট্রেন বিকেল 5টায় ছাড়বে। তো সেই কথাটাকে আমি যখন বলবো, সেটা কিভাবে বলবো, সিম্পল প্রেজেন্টে বলবো। কেন বলবো না, ওটা টাইম টেবিলে আগে নির্দিষ্ট করা আছে। তাহলে তোমাদের জানার যে বিষয়টা, তোমরা কিভাবে বুঝবে যে সিম্পল প্রেজেন্টটা কখন ফিউচার টেন্স হিসাবে ব্যবহার হবে না, টাইম টেবিল অনুসারে কোনো কাজ যদি আগে থেকে ফিক্সড করা থাকে, সেই অ্যাকশনটাকে আমি যখন ব্যবহার করব ফিউচারে, তখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়েই ফিউচার অ্যাকশনকে বোঝাবো। বোঝা গেছে? তাহলে ওয়ার্ল্ড কাপ স্টার্টস নেক্সট মান্থ বা ট্রেন লিভস অ্যাট 5 PM। তো এরকম প্রচুর এক্সাম্পল তোমরা তৈরি করতে পারবে টাইম টেবিল অনুসারে যেগুলো হয়। এরপরে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার হবে যদি কোনো কাজ আগে থেকে অ্যারেঞ্জ করা থাকে, প্ল্যান করা থাকে। যদি কোনো কাজ আগে থেকে অ্যারেঞ্জ করা থাকে, প্ল্যান করা থাকে বা ইচ্ছে করা হয়, মানে ইন্টেনশন থাকে করার, তাহলেই কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ফিউচার টেন্স হিসাবে ব্যবহার করতে পারবো। মানে মিনিংটা তখন ববে বি এরকম চলে আসবে। মানে অ্যাকশনের মধ্যে, মানে যে ভার্বটাকে তোমরা ব্যবহার করবে, সেই ভার্বের উচ্চারণের মাত্রায় ব বে বি ব্যবহার হবে। তুমি আগামীকাল কি করবে, এই যে সেন্টেন্সটা, এটা আমি কি বোঝাতে পারি, তুমি আগামীকাল কি করতে ইচ্ছে করো বা তোমার আগামীকালের প্ল্যানটা কি, এটাই বোঝায়। তাহলে এটাকে আমি যখন লিখবো, কি লিখবো, হোয়াট আর ইউ ডুইং নেক্সট ডে, হোয়াট আর ইউ ডুইং নেক্সট ডে। এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ফিউচার টেন্সে ব্যবহার করার প্রসেস। এখানে আমাদের যেটা, এখানে তোমাদের যেটা জেনে নিতে হবে যে অ্যারেঞ্জ এই শব্দটা, মানে আগে থেকে অ্যারেঞ্জ করা হচ্ছে এমন একটা কাজ, প্ল্যান করা হচ্ছে এমন একটা কাজ বা ইচ্ছে করা হচ্ছে এমন একটা কাজ, সেই কাজটাকে বোঝানোর জন্য
সেই কাজের ফিউচার অ্যাকশনটাকে বোঝানোর জন্য তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, তুমি আগামীকাল কি করবে, হোয়াট আর ইউ ডুইং নেক্সট ডে। এই সেন্টেন্সটাকে আমি যদি আরো ভেঙে বলি, হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড টু ডু নেক্সট ডে, হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড টু ডু নেক্সট ডে। তার মানে তুমি আগামীকাল কি করার সিদ্ধান্ত নিয়েছো। তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমি কখন ফিউচার টেন্সে ব্যবহার করব না, যদি কোনো কাজ আগে থেকে অ্যারেঞ্জ করে নাও, যদি কোনো কাজ আগে থেকে প্ল্যান করা থাকে, যদি কোনো কাজ ইচ্ছে করা হয়, তখনই তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফিউচার টেন্সে ব্যবহার করবে। এবং সেক্ষেত্রে সবসময় কিন্তু এটা মনে রাখবে যে ক্রিয়ার উচ্চারণে ববে বি থাকবে, কিন্তু সেন্টেন্সটা হবে কন্টিনিউয়াস বা সিম্পল, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট সিম্পল। এবার জেনে নিই ফিউচার অ্যাকশনকে প্রকাশ করার 4 নম্বর উপায়। ফিউচার অ্যাকশনকে প্রকাশ করার 4 নম্বর উপায় আমরা দেখছি উইল এবং গোয়িং টু, দুটোই কিন্তু প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা অর্থে ব্যবহার করব আমরা। তোমরাও তাই শিখবে। উইল এবং গোয়িং টু প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা, এই সেন্সে তোমরা ব্যবহার করবে। উইলটাকেও সেই অর্থে ব্যবহার করবে, গোয়িং টুটাকেও সেই অর্থে ব্যবহার করবে। এখানে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি কিভাবে প্রেডিকশন আমরা করব বা প্রেডিকশন সেন্টেন্স গুলোকে কিভাবে করতে হয় সেটা তোমরা শিখবে। উইল দিয়ে একটা জিনিস এখানে জানিয়ে রাখি, উইল সবসময় কিন্তু ফ্যাক্টের উপর হয়। ফ্যাক্ট, উইল সবসময় ফ্যাক্ট, মানে যেটা সচরাচর হয় সেটাকেই আমরা ফ্যাক্ট বলছি, মানে যেটা ঘটনা, যেটার অস্তিত্ব থাকে, যেটা কল্পনার উপর আমরা বলি না, সেটাকেই আমরা ফ্যাক্ট বলছি। এবং সেটা সেই ফ্যাক্টের উপর ভিত্তি করে আমরা যখন প্রেডিকশন করব সেইটার জন্য আমরা উইল ব্যবহার করব। আর গোয়িং টুটাকে ব্যবহার করব প্রেজেন্ট সিচুয়েশনের উপর। প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন। এই প্রেজেন্ট সিচুয়েশন মানে হচ্ছে বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা দেখে আমি যখন প্রেডিকশন করব বা ভবিষ্যৎবাণী করব, তার জন্য কিন্তু গোয়িং টুকে ব্যবহার করব। এখানে আমি এক্সাম্পল দিচ্ছি উইল বা ফ্যাক্ট বোঝানোর জন্য। যে এক্সাম্পলটা দিচ্ছি, ধরা যাক বললাম যে সপ্তাহের শেষে বৃষ্টি হয়, সপ্তাহের শেষে বৃষ্টি হয়, আজ বৃষ্টি হবে, আজ বৃষ্টি হবে। এটা একটা এক্সাম্পল দিলাম, মানে এটা একটা ন্যাচারাল ব্যাপার, মানে প্রত্যেক সপ্তাহের শেষে বৃষ্টি হয়, তাই আজ বৃষ্টি হবে। এটাই হচ্ছে এখানের বক্তব্যের মূল ব্যাপার। সপ্তাহের শেষে বৃষ্টি হয়, আজ বৃষ্টি হবে। তাহলে it rains at the weekend, it will rain today, it will rain today। তাহলে এখান থেকে আমি এই ব্যাপারটা তোমাদেরকে বোঝাচ্ছি যে কোনো একটা ঘটনা যেটা সচরাচর ঘটে, তো সেই রকম একটা ঘটনাকে আমি যখন ফিউচারে প্রকাশ করব, সেই ক্ষেত্রে আমি উইলটাকে ব্যবহার করব। এক্ষেত্রে কিন্তু গোয়িং টু ব্যবহার হবে না। তাহলে এটাই হলো উইল ব্যবহারের একটা প্রসেস বা পদ্ধতি। এবার আসছি প্রেজেন্ট সিচুয়েশনের সাপেক্ষে আমি গোয়িং টু কে কিভাবে ব্যবহার করব। ধরা যাক আমি বললাম আকাশ মেঘলা, আজ বৃষ্টি হবে, আকাশ মেঘলা, আজ বৃষ্টি হবে। এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি, এখান থেকে পরিষ্কার তোমরা বুঝে যাচ্ছ নিশ্চয়ই। এই আকাশ মেঘলা এটা কিন্তু একটা প্রেজেন্ট সিচুয়েশন, মানে আমি আকাশের দিকে তাকালাম, দেখলাম যে আকাশে মেঘ আছে, অর্থাৎ আকাশ মেঘলা, এটা একটা প্রেজেন্ট সিচুয়েশন। এই প্রেজেন্ট সিচুয়েশনের মানে বর্তমান পরিস্থিতি, এই প্রেজেন্ট সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমি পরের সেন্টেন্সটা লিখছি আজ বৃষ্টি হবে। তার মানে এই সেন্টেন্সটাকে আমি যখন লিখবো ইংলিশে, তখন কিন্তু গোয়িং টু ইউজ হবে, কেননা আকাশ মেঘলা এটা কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন, আর সপ্তাহের শেষে বৃষ্টি হয় এটা কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন নয়, এটা কিন্তু একটা সচরাচর ঘটনা।
তাই এক্ষেত্রে আমরা উইল ইউজ করেছি আর এক্ষেত্রে আমরা গোয়িং টু ইউজ করব। লেটস সি, তাহলে আকাশ মেঘলা, দ্য স্কাই ইজ ক্লাউডি, দ্য স্কাই ইজ ক্লাউডি, দ্য স্কাই ইজ ক্লাউডি। আর আজ বৃষ্টি হবে, ইট ইজ গোয়িং টু রেন টুডে, ইট ইজ গোয়িং টু রেন টুডে, ইট ইজ গোয়িং টু রেন টুডে। তাহলে কি বুঝলাম বা তোমরা কি বুঝলে? না একটা ফ্যাক্ট বোঝাতে উইল ব্যবহার হবে আর প্রেজেন্ট সিচুয়েশন বা বর্তমান পরিস্থিতি বোঝাতে গোয়িং টু ব্যবহার হবে। মানে বর্তমানের কোনো একটা ঘটনার সাপেক্ষে তুমি যখন আর একটা ঘটনার ফিউচার দিচ্ছ, কোনো একটা ঘটনার বা কোনো একটা কাজের ফিউচার বর্ণনা করতে চাইছো, তখন কিন্তু গোয়িং টুটাকে ইউজ করতে হবে। এখানে আমি এটা বাংলায় লিখে দিই, ফ্যাক্ট মানে ঘটনা, মানে সচরাচর ঘটনা, সচরাচর ঘটনা। ফ্যাক্ট মানে হচ্ছে আর প্রেজেন্ট সিচুয়েশন বর্তমান অবস্থা, বর্তমান অবস্থা। মানে বর্তমান অবস্থার সাপেক্ষে যখন কোনো ফিউচার অ্যাকশনকে আমি বর্ণনা করব তখনই কিন্তু গোয়িং টু ব্যবহার করতে হবে। এইটা তোমরা মনে রাখবে, বর্তমান অবস্থার সাপেক্ষে তোমাকে গোয়িং টু ব্যবহার করতে হবে। আর সচরাচর ঘটনার সাপেক্ষে তোমাকে উইল ব্যবহার করতে হবে ফিউচার অ্যাকশনকে বোঝানোর জন্য। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো মনে না রাখতে পারলে কিন্তু তুমি উইল আর গোয়িং টু এই দুটো জিনিস গুলিয়ে ফেলবে। তাহলে এই যাতে কনফিউজ না হয়ে যাও তার জন্য তোমাকে কি করতে হবে না, উইল মানে ফ্যাক্ট, ফ্যাক্ট মানে সচরাচর ঘটনা, সেই ঘটনার সাপেক্ষে আমি যখন কোনো ভবিষ্যৎ অ্যাকশনকে বলবো তখন উইল ইউজ করব, আর বর্তমান অবস্থার সাপেক্ষে আমি যখন ভবিষ্যৎ কোনো কাজকে বলবো তখন গোয়িং টু ব্যবহার করব। এবারে আসছে ফিউচার অ্যাকশনকে বোঝানোর 5 নম্বর উপায়। এখানে আমি 4টে সেন্টেন্সের পার্ট দেখিয়েছি, সেগুলো হলো আই এম শিওর, আই এম থিঙ্ক, আই এক্সপেক্ট, বি প্রবাবলি। বি মানে আমরা সবাই জানি বি মানে কি না, বি মানে এম ইজ আর, বি মানে এম ইজ আর বা ওয়াজ ওয়ার, এই 5টা জিনিস বি মানে। তো আই এম শিওর, আই থিঙ্ক, আই এক্সপেক্ট, বি প্রবাবলি, এইগুলোর পরে আমি সবসময় ফিউচার টেন্স ইউজ করব। এটাই এখান থেকে বোঝানো হচ্ছে, তোমরা এটাই বুঝবে যে আই এম শিওর এরপরে কি ইউজ করবে, ফিউচার টেন্স। আই থিঙ্ক এরপরে কি ইউজ করবে, ফিউচার টেন্স। আই এক্সপেক্ট এরপরে কি ইউজ করবে, ফিউচার টেন্স। আর বি প্রবাবলি দিয়ে কি লিখবে, ফিউচার টেন্স। ফিউচার টেন্সের গঠন কি রকম, এইরকম, সাবজেক্ট, তারপরে উইল, তারপরে V1। এইটা হলো ফিউচার টেন্সের গঠন, একেবারে কোর স্ট্রাকচার, আসল গঠন। এখানে আমি একটা দুটো এক্সাম্পল লিখেছি। আমার মনে হয় ও ওখানে, ও যাবে ওখানে, এটা একটা সেন্টেন্স। আর একটা হচ্ছে ওখানে হয়তো বা কোনো অনুষ্ঠান হবে। এই দুটো সেন্টেন্সকে আমি এই শব্দগুলো, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে লিখবো। আমার মনে হয়, তাহলে কি লিখবো, এইটার জন্য কি লিখবো, আই থিঙ্ক। আমার মনে হয় আই থিঙ্ক, আই থিঙ্ক ওখানে কোনো, আমার মনে হয় ওখানে যাবে, আই থিঙ্ক হি উইল গো দেয়ার। একদম এটা জলের মতন ক্লিয়ার। আমার মনে হয় যে আই থিঙ্ক এরপরে আমরা দেখো হি উইল গো দেয়ার মানে ফিউচার টেন্স ইউজ করেছে, মানে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে V1। এটা হলো সাবজেক্ট, তারপরে উইল, তারপরে V1, এই ব্যবহার করেছি। তাহলে এটা পরিষ্কার যে আই থিঙ্ক, আই এম শিওর, আই এক্সপেক্ট, এদের পরে কি বসবে, সবসময় ফিউচার টেন্স। এইবারে এই এক্সাম্পলটা আমি কি লিখেছি, ওখানে হয়তো বা কোনো অনুষ্ঠান হবে। এখানে যেহেতু সাবজেক্ট নেই তাহলে দেয়ার দিয়ে বলছি, দেয়ার উইল probably, there will probably be a program, there will probably a program। তাহলে ওখানে হয়তোবা কোনো অনুষ্ঠান হবে, there will probably be a program। এই যে probably be বা be probably এইটাকে আমরা ইউজ করেছি, এবং এটার দ্বারা আমরা কি বোঝাচ্ছি না, এটার দ্বারা আমরা কোনো ফিউচার অ্যাকশনকে বোঝাচ্ছি, মানে কোনো বাক্যকে ফিউচার টেন্সে কিভাবে লিখতে হয় সেটা এইভাবে বোঝাচ্ছি যে ওখানে হয়তোবা কোনো অনুষ্ঠান হবে, there will probably be a program।
আগের এটাই কি দেখালাম, এই শব্দগুলো মানে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা সবসময় পরের বাক্য ফিউচারে লিখব, মানে এগুলোর পরে সবসময় ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। আই এম শিওর এর পরে ফিউচার টেন্স, আই থিংক এর পরে ফিউচার টেন্স, আই এক্সপেক্ট এর পরে ফিউচার টেন্স। তাহলে আমার মনে হয় আই থিংক, তারপরে আমরা ও ওখানে যাবে, এটা ফিউচার টেন্স, হি উইল গো দেয়ার। তো ফিউচার টেন্স কে প্রকাশ করার 5 নম্বর উপায় তোমরা জানলে বা শিখলে। ফিউচার অ্যাকশন কে বোঝানোর 6 নম্বর উপায়, যদি সেন্টেন্স দিয়ে ইন্টেনশন, প্ল্যান, অ্যারেঞ্জমেন্ট বোঝানো হয়, সেন্টেন্স দিয়ে যদি ইন্টেনশন, প্ল্যান, অ্যারেঞ্জমেন্ট বোঝানো হয়। ইন্টেনশন মানে কি? ইচ্ছে। কোন সেন্টেন্স দিয়ে আমি যদি ইচ্ছের কথা বলি, কোন সেন্টেন্স দিয়ে যদি আমি আমার পরিকল্পনার কথা বলি, পরিকল্পনার কথা, কোন সেন্টেন্স দিয়ে আয়োজনের কথা যদি বলি, আয়োজন, কোন সেন্টেন্স দিয়ে যদি আমি এইগুলোকে প্রকাশ করার চেষ্টা করি, এইগুলোকে প্রকাশ করার চেষ্টা করি ফিউচার অ্যাকশন হিসাবে, অবশ্যই এইগুলোকে আমি ফিউচার অ্যাকশন হিসাবে যদি প্রকাশ করার চেষ্টা করি, তাহলে আমাকে কিন্তু হয় গোয়িং টু দিয়ে বলতে হবে, মানে গোয়িং টু ইউজ করে সেন্টেন্সটাকে লিখতে হবে, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেন্টেন্সটাকে লিখতে হবে। এখানে কিন্তু উইল ব্যবহার করা যাবে না, এটাই হলো এখানের এই 6 নম্বর উপায়ের আসল কথা। উইলটা এখানে ব্যবহার করা যাবে না যখন বক্তা তার সেন্টেন্সটা দিয়ে ইচ্ছের কথা ফিউচার অ্যাকশন অর্থে ব্যবহার করছে, পরিকল্পনার কথা ফিউচার অ্যাকশনে ব্যবহার করছে, বা আয়োজনের কথা ফিউচার অ্যাকশনে ব্যবহার করছে, তখন কিন্তু উইল ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে কি করতে হবে? হয় গোয়িং টু, না হলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেন্টেন্সটাকে লিখতে হবে। এটুকু তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই আমি কি বলতে চাইলাম। মানে আমি আমার ইচ্ছের কথা বলবো, ফিউচার অ্যাকশন, কোন একটা ভবিষ্যৎ কাজকে নিয়ে আমি আমার ইচ্ছের কথা বলবো। ধরা যাক আমি বললাম যে আমরা আগামী মাসে পুরী যাচ্ছি, আমরা আগামী মাসে পুরী যাচ্ছি, এই সেন্টেন্সটা আমার ইচ্ছে। এটা আবার পরিকল্পনারও কথা হতে পারে, বা এটা আমার আয়োজনের কথাও হতে পারে, যে আমি আগামী মাসে পুরী যাব। এই কথাটা দিয়ে, এই সেন্টেন্সটা দিয়ে তোমরা কি বুঝছো? এটা আমার ইচ্ছের কথা, মানে আমি এটা ভাবছি, আমার ইচ্ছে হচ্ছে আমি আগামী মাসে পুরী যাব। আবার এই বাক্যটা দিয়ে আর কি বোঝাচ্ছে না, আমি আগে থেকে ঠিক করে নিয়েছি, পরিকল্পনা করে নিয়েছি যে আগামী মাসে পুরী যাব। আবার এটাও ঠিক, আমি এই বাক্যটা দিয়ে এটাও বোঝাচ্ছি যে আমি আয়োজন করে নিয়েছি আগামী মাসে পুরী যাব। তাহলে এই যে আগামী মাসে পুরী যাব, এই সেন্টেন্সটাকে আমি যদি ইংলিশে বলতে চাই, লিখতে চাই, তাহলে কি লিখবো? আমি লিখবো আই উইল গো টু পুরী নেক্সট মান্থ। আই উইল গো টু পুরী নেক্সট মান্থ, এটা একটা ফ্যাক্ট, ঘটনা, তার মানে আমাকে যেতেই হবে, মানে আমি যাবই, এরকম বোঝাবে। কিন্তু কিন্তু আমার ইচ্ছের কথা, পরিকল্পনার কথা বা আয়োজনের কথা আমি যদি বোঝাতে চাই বক্তা, মানে কাউকে, তাহলে আমি কি বলবো? তখন কিন্তু আমাকে গোয়িং টু বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে সেন্টেন্সটাকে বলতে হবে। ওই এক্সাম্পলটাই আমি নিচ্ছি। তাহলে এখান থেকে আমি ইচ্ছে, পরিকল্পনা, আয়োজন, এই মিনিং গুলো বুঝে নিলাম। এবার আমি ওই এক্সাম্পলটাকেই লিখছি, আগামী মাসে আমি পুরী যাচ্ছি বা যাব। আগামী মাসে আমি পুরী যাব, এই সেন্টেন্সটা। এখানে এই যে পুরী যাব, এটা একটা ইচ্ছেমূলক বাক্য, মানে আমার ইচ্ছে হয়েছে আমি পুরী যাব, আমি প্ল্যান করেছি আমি পুরী যাব, আমি অ্যারেঞ্জ করেছি আমি পুরী যাব। তাহলে আমি কি লিখবো? আই অ্যাম গোয়িং টু গো টু পুরী, এরকম লিখবো একটা। অথবা আই অ্যাম গোয়িং টু পুরী, এটাও লিখতে পারি। এরপরে নেক্সট মান্থ আছে, নেক্সট মান্থ, নেক্সট মান্থ। তাহলে আমি দুটো ভাবে, কিন্তু দুরকম ভাবে কিন্তু এই সেন্টেন্সটাকে এখানে লিখেছি। আই এম গোয়িং টু গো টু পুরী, এটা একটা, আমি আগামী মাসে পুরী যাব।
আর আই এম গোয়িং টু পুরী নেক্সট মান্থ, আমি আগামী মাসে পুরী যাব। দুটো বাক্যই ঠিক। কেন ঠিক না? এই বাক্যগুলো দিয়ে আমি আমার ইচ্ছের কথা, পরিকল্পনার কথা, আয়োজনের কথা বোঝাতে চাইছি। এখানে আমি যদি এরকম লিখি, ধরা যাক বললাম, সবাই লিখবে তাই, আই উইল গো টু পুরী, আমি পুরী যাব, এটা দিয়েও বোঝায়। কিন্তু এই উইলটা যখনই ব্যবহার করব তখন কিন্তু আর এইগুলো বোঝাবে না, ইন্টেনশন, প্ল্যান, অ্যারেঞ্জমেন্ট, এই কথাগুলো আর এখানে প্রয়োগ হবে না, মানে বোঝাবে না। এবং যখনই বোঝাবে না, এটা একটা শিওর সেন্টেন্স, মানে এই ঘটনাটা ঘটবেই, মানে আমি পুরী যাবই, মানে কোনো কিছু আটকাবে না, এটাই তখন এখানে বোঝাবে, মানে একটা ফ্যাক্ট হয়ে যাবে। তাহলে সেন্টেন্স ইউজের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। মানে আমি ফিউচার টেন্স মানে যেখানে সেখানে উইল ব্যবহার করে দেবো বা শ্যাল ব্যবহার করে দেবো, এটা কিন্তু নয়। ফিউচার টেন্স মানে এটা কিন্তু নয়। এই ব্যাপারটা কিন্তু খুব সতর্কভাবে শিখতে হবে তোমাদের, এবং মনে রাখতে হবে যে উইল কোথায় ব্যবহার করব, কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব, কোথায় সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব, কোথায় গোয়িং টু ব্যবহার করব ফিউচার অ্যাকশন বোঝাতে। তো এইটুকু অংশ যেটা আমি বোঝাতে চাইলাম তোমাদেরকে, আশা করি বুঝেছো যে যদি তুমি ইচ্ছে প্রকাশ করো, বা কেউ বক্তা যে বলছে, যদি তুমি পরিকল্পনা করো, যদি তুমি আয়োজন করো, তাহলে এবং সেই বাক্য দিয়ে তুমি যদি ফিউচার অ্যাকশনকে বোঝাও, তাহলে সবসময় গোয়িং টু বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাক্যকে লিখবে, বলবে, ভাববে, উইল দিয়ে নয়।